নমস্কার। হাওয়া কল এই প্রথমবার নিয়ে এলো অডিও স্টোরি চ্যানেল। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গল্প এবার থেকে পড়ার পাশাপাশি শুনতেও পাবেন আমাদের অডিও স্টোরি চ্যানেলে। আজ আমাদের প্রথম নিবেদন মিতাল চক্রবর্তীর রাক্ষসী। গল্পটি রচনাকাল 2023, গল্প পাঠে ভাস্বতী সেনগুপ্ত। আমি বিতান দে, আজকের গল্প পাঠের সূত্রধর। এমনিতেই শীতের সন্ধ্যা ঝুপ করে নামে, তার উপর আজ সকাল থেকে মেঘলা আকাশ। দুপুর থেকেই সন্ধ্যের প্রস্তুতি নিয়েছে চারপাশ। ওদিকে পুরুত মশাইয়ের কাজ শেষই হচ্ছে না। রনি যদিও খাবারের দিকটা দেখভাল করছে, তবু মনটা পড়ে আছে বাড়ির উঠোনের শ্রাদ্ধানুষ্ঠানে। বড় সেনমশাই মারা গেছেন মাসের 2 তারিখ। স্বাভাবিক মৃত্যুই। অসুস্থ ছিলেন, বয়স 80 ছড়িয়েছিল সেই কবেই। বালিপাথরের ব্যবসা বড় ছেলে রনির মামা সহদেবকে বুঝিয়ে দিয়ে কৃষ্ণ নাম শুরু করেছিল, তাও 15 বছর। যদিও শেষ 4 বছর বিছানা ছেড়ে উঠতেই পারেননি রনির দাদু। সহদেব ব্যবসাকে আরো উচ্চতায় নিয়ে গেছে। আশেপাশের 30 কিলোমিটারের মধ্যে কনস্ট্রাকশন হলে সেন্ট বিল্ডার্স ছাড়া বালিপাথর নেওয়ার সাহস কারণ নেই। যদিও এই উচ্চতায় যাওয়ার পেছনে রনির বাবার হাত যশ আছে। রুলিং পার্টির জেলা সম্পাদক বলে কথা। রনির বাবা কল্লোল, তার মামার সঙ্গেই শ্রাদ্ধানুষ্ঠানে আছে। এসব সারাদিনের ঝক্কি, ফলে ফাঁক ফোকরে সহদেবকে সিগারেটের ব্যবস্থা করে দিচ্ছে সেই। তাছাড়া অতিথিদের প্রাথমিক সামলানোটাও তারই ভাগে পড়েছে। রনির বাবার তরফ থেকেও হেভি ওয়েট অতিথিরা এসেছেন, তাদের ব্যবস্থা আলাদা। রনিকে সেদিকে যেতে হয়নি, সে সামলাচ্ছে সাধারণ নিমন্ত্রিতদেরকেই। কিন্তু মন পড়ে আছে অনুষ্ঠানে। মামি তাকে বলে রেখেছে, মামা যখন ভাত সরা দিতে যাবে তুই সঙ্গে যাস বাবা। সন্ধে হলে আজকাল ওদিকে কেউ যেতেই চায় না। ওদিকে বলতে বারুইদের পুকুরে। মনুবাজার যেতে রাস্তাতেই পড়ে। ওদিক এড়িয়ে বাজারে যাওয়া প্রায় অসম্ভব। এবার শীতের শুরুতেই সারা এলাকায় ছড়িয়ে গেছে ওই পুকুর পাড়ে রাতে এক রাক্ষসী আছে। নভেম্বরের শেষ, মিত্রদের বাড়িতে কেউ মারা গেছেন। শ্রাদ্ধের শেষে ভাত সরা দিয়ে এসেছে বাড়ির বড় ছেলে। দিয়ে আসবার মিনিট 10-এর মধ্যেই কার্তিক দা ওদিক দিয়েই বাজারে যাচ্ছিল। সেই প্রথম দেখে ওই রাক্ষসীকে। মিটমিটে প্রদীপ জ্বলছিল ভাত সরার পাশে। বারুইরা পুকুর যাতে বেহাত না হয়ে যায় তার জন্য একটা উঁচু পাঁচিল তুলে দিয়েছে বছর 7 হলো। ফলে রাস্তার আলো পুকুর পাড়ে খুব একটা এসে পড়ে না। যদিও তাতে কোনো গেট লাগিয়ে সাধারণের ব্যবহারে নিষেধাজ্ঞার তালা ঝুলিয়ে দেয়নি তারা। সাধারণত রাত হলেই অন্ধকার লেপ্টে থাকে পুকুরে। সেদিন প্রদীপের আলোয় কার্তিকদা দেখে অন্ধকার জড়ানো একটা শরীর হাপুস হুপুস করে খাচ্ছে ভাত সরার খাবারগুলো। মুখের সামনে কালো মেঘের মতো চুল পড়ে আছে। মুখ দেখা যায় না, মনে হয় চুলের আড়ালে এক মস্ত গহ্বর। তাতেই যেন সমস্ত খাবার চলে যাচ্ছে। কার্তিকদা ভয়ে চিৎকার করে উঠেছিল। ওর চিৎকারেই সেই ক্ষুধার্ত শরীরটা অন্ধকারে হারিয়ে গিয়েছিল। পরে লোকজন টর্চ হাতে অনেক খুঁজলেও ফাঁকা ভাতের মাটির থালা ছাড়া আর কিছুই পায়নি। এরপরও 2 বার একই কাণ্ড হয়েছে। ভাত সরা দিয়ে আসবার আধ ঘন্টা পরে দেখা গেছে সে থালা একদম ফাঁকা। তারপর যা হয়, লোকের মুখে ছড়িয়ে যায় গুজব। কত লোক দেখেছে একটা মেয়ে মানুষের শরীর অন্ধকার থেকে এসে নেমে যাচ্ছে জলে। কেউ বা দেখেছে মাছ ধরতে, তবে কেউই তার মুখ দেখেনি। একরাশ জট পাকানো চুল ঢেকে রেখেছে, যেন অন্য ভুবনের
এক গহ্বরকে। ফলে রাত হলে আর ওদিকে কেউ ভয়ে যেতে চায় না। বাজারে যেতে হলে অনেকটা ঘুরে যায়। কিন্তু আজ মনে হচ্ছে আর রনি এড়াতে পারবে না অন্ধকারকে। পকেট থেকে মোবাইল বার করে সময় দেখে 4:07। এখন গেলে তাও খানিক আলো পাওয়া যাবে, আর আধ ঘন্টা পরে কিছুই দেখা যাবে না পুকুর পাড়ে। বিরক্ত লাগে। ওদিকে ভেতর থেকে কেউ চিৎকার করছে, কিছু চাইছে। রনি ভেতরে যায়। বেগুন ভাজা লাগবে, নতুন ব্যাচ বসেছে। রনি খোঁজ নেয় আর কটা ব্যাচ বাকি। কেউ একজন বলে, এটাই হয়তো শেষ দাদা। সেনেদের বাড়ির পাশের মাঠে প্যান্ডেল করে এই খাওয়ার ব্যবস্থা হয়েছে। পাশে আরেকটা ম্যারাপ বাঁধা, সেখানে সন্ধে হলে নাম সংকীর্তন বসবে। সেখানে মাইকের লোকজন এসে গেছে। মাঝে মাঝে এই যন্ত্রের ক্যাঁচ ক্যাঁচ শব্দে বিকেলের শান্তি ভাঙছে। রনি রান্নার জায়গায় গিয়ে তদারকি করে, লুচি আর ডালের হিসেব নেয়। সুবলদা, কিছু কম পড়বে না তো? না না দাদা ভাই, মাপ একদম ঠিক আছে। দেখো, বাড়ির লোক কিন্তু এখনো বাকি আছে। ও বাবা, ডালনা তো বেশি নেই, একটা ডেকচির ঢাকনা তুলে বলে রনি। আরে না না, ওদিকে আরো একটা ডেকচি আছে। আচ্ছা, এবারে কটা লুচি করি দাদা ভাই? সুবল ছানচায় গোটা কয়েক লুচি গরম তেল থেকে তুলতে তুলতে জানতে চায়। ভাজো না আরো গোটা কুড়ি, এই ব্যাচে লোক নেই বেশি। সুবল আর প্রশ্ন করে না। বাকি লুচিগুলো তুলে নিয়ে নতুন লুচি বেলতে বসে। ওর বাকি হেল্পারগুলো বিড়ি টানতে গেছে বাইরে। কয়েকজন বাকি হাঁড়িকুড়ি মাজছে মাঠের পাশের কলে। রনি বাইরে আসে। এত আত্মীয় স্বজনের ভিড়ে একটাও সিগারেট খেতে পারেনি সেই দুপুর থেকে। প্যান্ডেলের পেছনে যায়। আকাশ আরো কালো হয়ে এসেছে। দিনের আলো কমে এসে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আজ খেলার মাঠ ফাঁকা। অন্যদিন একদল ছেলে ক্রিকেট খেলে। বৃষ্টির ভয়ে হয়তো আজ কেউ খেলতেই আসেনি, নাকি সেই রাক্ষসীর ভয়? রনির মনের ভেতরটা আবার হু হু করে উঠল। ভাত সরা যে কখন দিতে যাবে। আর যত রাতে ইচ্ছে যাক, তাহলে তাকে নেওয়া কেন? বাবাই তো যেতে পারত। সেবেলায় তার বীরত্ব চুপসে যায়। অন্য সময়ে একটা লম্বা টান দেয় সিগারেটে। অনেকটা ধোয়া ইন করে বাঁদিকে তাকায় রনি। কি যেন প্যান্ডেলের তলা দিয়ে বাইরে থেকে ভেতরে ঢুকছে। এই কে রে? হাঁক পারে সে। হাতের আধ খাওয়া সিগারেটটা ফেলে রনি প্যান্ডেলের ভেতরে দৌড়ায়। চলতি ব্যাচটা শেষের দিকে। অনেকেই উঠে গেছে। জনাছয়েক মানুষ শেষ পাত চেটেপুটে উপভোগ করছে। রনি ভেতরে এসেই খোঁজে কে ঢুকে পড়লো এই আধা অন্ধকারে। কুকুর নাকি? এদিকটা দেখে রান্নার জায়গায় যাবে, অমনি স্বামী ওর কানের কাছে এসে বলে, শেষ টেবিলে দেখো দাদা, মন্টুর বউ এসেছে খেতে। ওকে কে ডেকেছে? রনি অবাক হয়ে জানতে চায়। তা জানি না, তবে ওর গায়ে যা গন্ধ, ওকে কে খেতে দেবে? এক কাজ কর, ওকে বল বাইরে দাঁড়াতে, কিছু খাবার প্যাক করে দে। স্বামী নির্দেশ মতন ওদিকে চলে যায়। রনি একবার রান্নার জায়গায় গিয়ে কয়েকটা লুচি, ডাল, দুটো বেগুন ভাজা ইত্যাদি প্যাক করায় সুবলকে দিয়ে। আজকের দিনে কাউকে না খাইয়ে তো আর ছাড়া যায় না। তবে মন্টুর বউকে এখানে দেখলে এক্ষুনি বাড়িতে চেঁচামেচি শুরু হবে। মন্টুদাকে রনি সেই জন্মের থেকে দেখছে। রিক্সা চালায়। আগে তার দাদুর বাঁধা রিক্সাওয়ালা ছিল মন্টুদা। শুনেছে ওর রিক্সাটা নাকি দাদুরই কিনে দেওয়া। ফলে সেনবাড়ির সকলের একটা অধিকার ছিল ওর রিক্সার ওপর। কেউ তেমন ভাড়া দিত না, বাড়ির মেয়েরা তো নয়ই। মামা কখনো কখনো 5-10 টাকা দিয়ে দয়া করত। রনি বহুবার মামা বাড়িতে এসে মন্টুদার রিক্সা চড়ে
ঘুরে বেরিয়েছে সারা এলাকা। মন্টুদা হাসি মুখেই ঘুরিয়েছে। সহদেব যখন থেকে গদিতে বসতে শুরু করলো, সে 500 টাকা মাসিক হিসেবে মন্টুদাকে রাখলো সকালে দোকান খোলা আর দোকান পরিষ্কারের জন্য। সহদেবের শরীরে মায়া দয়া একটু বেশি, বাড়ির লোকে বলে। রনি বড় হলো, মামার সঙ্গে ব্যবসায় পার্টনারশিপ করিয়ে দিল বাবা। মন্টুদা সেই একই রয়ে গেল। বছর দেড়েক আগে হঠাৎ এক সন্ধ্যায় মন্টুদা বিয়ে করে নিয়ে এলো এই মেয়েটিকে। মামা তো হেসেই খুন, এই বয়সে এত কচি মেয়ে বিয়ে করেছিস তুই? মন্টুদা বিড়ি খাওয়া কালো দাঁত বের করে হাসে। শেষ বয়সে আমায় দেখবে কে বলেন? তাই। মেয়েটি দেখতে ভয়ঙ্কর, পাড়ার মেয়েরা তাই বলল। সে জল ভরতে এলে রাস্তার কল ফাঁকা হয়ে যায়। কেউ কেউ বলল কালী পুজোর সময় যে বেটে কালো ডাকিনী যোগিনী বানায় কুমোরটুলিতে, সেই যেন জ্যান্ত হয়ে চলে এসেছে। মন্টুদার এসব কথায় হেলদোল নেই। সে বিড়ি খায়, ভাড়া খাটে, দোকান খোলে, বন্ধ করে। কেবল আগে যেমন কাজ সেরে সন্ধ্যের থেকে মামার দোকানে বসে থাকতো, আজকাল সেটা বাড়িতেই কাটায়। এতে মামার হয়েছে সমস্যা। বারবার চা আনতে অন্য লোককে হাঁক ডাক করতে হয়। একটু রাতের দিকে মন্টু এলে মামা অশ্লীল ইয়ার্কি মারে। মন্টু সে এই দাঁত বার করে হাসে। দোকানের ঝাঁপ ফেলে খবরের কাগজে আগুন ধরিয়ে আরতি করে দোকানের। জ্বলন্ত কাগজ মাটিতে ফেলে নিভে না যাওয়া অবধি অপেক্ষাও করে। মামার হাতে দোকানের চাবি তুলে দিয়ে বিড়ি ধরায়। কাগজ নিভে গেলে সে আধখানা অন্ধকার ভেঙে বাড়ির পথ নেয়। গলির আলো আধারিতে কেবল মাঝে মাঝে ভেসে যায় খানিকটা ধোঁয়া। আশেপাশে বাড়ির টিভি সিরিয়ালের শব্দ ভেদ করে মন্টু কেসে ওঠে মাঝে মাঝে। মামা এসব দৃশ্য দেখতে দেখতে বলে, শালা বুড়ো বয়সে বিয়ের মধ্যে মজেছে। বছর গড়ালো, দৃশ্য পরিবর্তন হলো না। বিবাহ পরবর্তী মন্টুদা এখন অভ্যেস হয়ে গেছে সকলের, তার বউ। আজকাল সে ঘরের বাইরে এসে দাঁড়ায়, পাড়ার সকলের হাব ভাব দেখে, রাস্তার লোকও দেখে। খেলার মাঠের কোনায় গিয়ে বসে, একা একাই হাসে, মাঝে মাঝে বিড়বিড়ও করে নিজের মনে। মন্টুর ফেরার সময় হলে সেও উঠে ঘরে যায়, কিন্তু ওকে আর কেউ খেয়াল করে না। সেও সাবধানে থাকে যাতে লোকের চোখে না এসে পড়ে আবারও। কীর্তনে খিচুড়ির লাইনে সে সবার শেষে দাঁড়ায়, ভাসান দেখে সাবধানে, সকলের ছোঁয়া বাঁচিয়ে। এবছর প্রবল গরমে একদিন রিক্সা থেকে পড়ে গেল মন্টু। সানস্ট্রোক ভেবেছিল সকলে, মামাই ডাক্তার দেখালো। ডাক্তার মুদি বললে, এ তো জন্ডিস কেস, অনেক দিন থেকে বাসা বেঁধেছে, এতদিন করছিলে কি? মামা 1 প্যাকেট মুড়ি 250 চিনি কিনে বাড়ি পাঠালো। সন্ধ্যেতে দোকান বন্ধ করতে এলো মন্টুদা। তারপর দিন থেকেই সে উধাও। সপ্তাহখানেক পর মামা খবর নিল মন্টুর জ্বর এসেছে, তা নাকি কমছেই না। তারও দিন 4 পরে সে একদিন এসে উপস্থিত সকালে। এ কদিন রনি সকালে এসে দোকান খুলছিল। মামার সকালে উঠে বাজার সেরে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। হঠাৎ মন্টুকে দেখে রনি খুশি হয়, চা নেয়, খানি গল্পও করে দুজনে মিলে। মন্টুদা চলে যায় রিক্সা নিয়ে। মামার গোলার এক কোণাতেই রাখা থাকে তার রিক্সা, ওখান থেকেই নেয়, ওখানেই রেখে ঘরে যায় মন্টু। পরদিন দুপুরবেলা মন্টুর বউ এসে উপস্থিত। মন্টু নাকি কাল সকালে বেরিয়ে আর ফেরেনি। রনি জানালো রিক্সা গোলাতেই আছে, কাল দুপুরে রেখেছে হয়তো, তারপর আর বের করেনি। খোঁজ পড়ল চারিদিকে। এত ব্যস্ততা দেখে পাড়ার লোকজনও খোঁজ নিল, ব্যাপারটা কি, কে হারিয়েছে? মন্টু? কোন মন্টু? ও হ্যাঁ হ্যাঁ, যে রিক্সা চালাতো। মাত্র কয়েক ঘন্টার অনুপস্থিতিতেই মানুষ অতীতকাল হয়ে যায়।
মন্টুর বউ রাস্তার একধারে বসে রইল। সকলেই তাকে দেখল, তবে সহানুভূতি দেওয়ার জন্য কেউ কাছেও গেল না। সে বসেই রইল। ভিড় কমল, সন্ধে নামল। হঠাৎ খোঁজ এলো বারুইদের পুকুরে লাশ ভেসে উঠেছে। মিনিট 10 মধ্যেই কনফার্ম হলো লাশ মন্টুর। আগের দুপুরে হয়তো রিক্সা দাঁড় করিয়ে স্নানে গিয়েছিল, স্নানের মধ্যেই ডুবেছে। সমস্ত পাড়াটা এবার নিশ্চিন্ত হলো। খোঁজ তো মিলেছে। ক্লাবের উৎসাহী ছেলেরা মন্টুদাকে পুড়িয়ে এলো সহদেবেরই খরচে। দিন এগোলো। মন্টুর বউ এ পাড়ায় রয়ে গেল একটা আগাছা ঝোপের মতো। মাসখানেক পরেই বাড়িওয়ালা জবাব দিয়ে দিল। বেঘর মন্টুর বউ মামার কাছে এলো। মামা আশ্বাস দিল, মামি বেঁকে বসলো। অমন একটা মেয়ে মানুষ বাড়িতে থাকলে বাড়ির ছেলেপুলেগুলো তো ভয়েই মরে যাবে, আর ওই বর খাওয়া মেয়ে ছেলেকে আমি বাড়িতে কাজের লোক রাখবো না। এরপর মামাও আর এসব নিয়ে ভাবতে গেল না। সে কবে ঘর ছাড়লো, কি খেলো, তার হিসেব রাখা নেই কোথাও। কেবল পাড়াতে কোথাও কোনো অনুষ্ঠান হলে শেষ ব্যাচে তাকে দেখতে পাওয়া শুরু হলো শেষ টেবিলে। দু একটা বাড়ি থেকে মারও খেয়েছে বলে খবর পাওয়া গেছে। তবু সে রয়েই গেল এই বিশাল সংসারে না দেখার ভানে। ভাত ছড়া হতে হতে সেই সন্ধেই হয়ে গেল। ডেকোরেটার্সের লোক এসে খাওয়ার টেবিল চেয়ার খুলে তুলে নিয়ে যাচ্ছে ভ্যানে। রান্নার লোকে বাসন গুছিয়ে চলে গেছে। এসব দেখে শুনে সিগারেট শেষ করে বাড়ির দিকে যেতে না যেতেই বাবার ফোন রনিকে। দরজায় মামা দাঁড়িয়ে, হাতে মাটির থালা, কলাপাতা দিয়ে ঢাকা, মামির হাতে একটা প্রদীপ। নে বাবা, চট করে দিয়ে আয়। রনি উকি দিয়ে দেখলো পুরুতমশাই বারান্দায় পড়ে থাকা জিনিস গোছাতে ব্যস্ত। রনি গজগজ করতে করতে বলল, সেই রাত করলেই। মামি প্রদীপটা রনির হাতে দিয়ে বলল, রাগ করিস না বাবা, শীতের দিনে আর কত তাড়াহুড়ো করা যায় বল। মামা পা বাড়ালো পুকুর পাড়ের দিকে। আজ একটা শিরশিরে হাওয়া দিচ্ছে। মামার গায়ে কেবল একটা সাদা শাল। মামা, তোমার ঠান্ডা লাগছে না? রনি জানতে চায়। লাগছে না আবার? তার থেকেও বেশি লেগেছে খিদে। মামাকে দেখতে অদ্ভুত লাগছে। চুল নেই, গোফটাও উদাও। মানুষের চুল গোফ না থাকলে বোধহয় বেশি ফর্সা লাগে। মামাকেও বেশ ফর্সা লাগছে। হ্যাঁ রে, সকলে ঠিক মতন খেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সকলেই খেয়েছে। খাবার কি প্রচুর বেঁচেছে? ডাল বেঁচেছে অনেকটা। বারবার করে বলেছিলাম ছোলার ডাল আজকাল কেউ খায় না, কাবলি ছোলা কর। বলে কিনা ওটা বিয়ে বাড়ির খাবার। রনি হাসে। ঠিক আর 10 কদম এগোলেই বারুইদের পুকুর। পুকুরের দক্ষিণ দিক থেকে কিছু একটা পড়বার শব্দ হলো, যেন কেউ লাফিয়ে নামলো। রনি সবে প্রদীপটা নামিয়ে রেখেছে মাটির থালার পাশে। সোজা হয়ে দাঁড়ালো রনি। সহদেব রনির ডান হাতটা ধরে টানে। এখান থেকে চল, ভাত ছড়া দিয়ে পেছনে তাকাতে নেই। রনি মামার সাথে এগিয়ে যায়। কিন্তু ওটা কিসের আওয়াজ হলো? সে যেন কিছু একটা নামতে দেখেছে, ভারী কিছু। অন্ধকারে ঠিক ঠাউর করতে পারেনি, তবে বেশ ভারী কিছুই হবে। এ সময় পিছন ফিরে তাকাতে নেই, কিন্তু ওটা ঠিক কি ছিল? মামা, তুমি কিছু দেখেছিলে? পুকুরের গেট পেরোতে পেরোতে জিজ্ঞেস করলো রনি। না তো। সহদেব সচকিত হয়ে উত্তর দেয়, তুই কিছু দেখেছিস নাকি? হ্যাঁ, তবে সেটা যে কি বুঝতে পারলাম না। বেশ ভারী কিছু ওধারের পাঁচিল ডিঙিয়ে এলো। থাক থাক, চল এখান থেকে। আবার একটা শব্দ হলো, ভারী কিছু একটা জলে ফেলার শব্দ। রনি পেছনে তাকালো। ও মামা, ওই দেখো। সহদেবও পেছনে ফেরে। পুকুরের অন্ধকারের আড়ালে কে যেন ভাত ছড়া থেকে খাবারগুলো খাচ্ছে। মুখের দুপাশ দিয়ে অযত্নের চুল নেমে গেছে। প্রদীপের হালকা আলো মুখের খোলা অংশে পড়েছে। সহদেব একটু এগিয়ে দেখতে যায়, দেখে রনিও সাহস করে এগোয়। হ্যাঁ রে, চেনা চেনা লাগছে না ওকে? সহদেব আরো কাছে এগোয়।
রনি চিৎকার করে ওঠে, আরে মামা, এ যে মন্টুর বউ। হাঁকে ডাকে বেশ কিছু লোক জড়ো হয়েছে পুকুর পাড়ে। মন্টুর বউ থালার আশেপাশে লেগে থাকা পায়েস চাটছে। সহদেব জিজ্ঞেস করে, তুই এতদিন সকলকে ভয় দেখাচ্ছিলিস? বউটা সহদেবের মুখের দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, ও মা, ভয় দেখালুম কাকে? ভাত ছড়া তুই খাস প্রতিবার। হ্যাঁ, বড্ড খিদে পায়, তবে রোজ তো পাই না, রোজ তো আর লোক মরে না। আজ তো তোকে খাবারের প্যাকেট করে দিলাম, তারপরও। রনি সহদেবকে ছাপিয়ে চিৎকার করে ওঠে, ওটা নেকে দিয়েছি, কাল তো খিদে পাবে, বলো। এতক্ষণ শুনলেন বিতান চক্রবর্তীর গল্প রাক্ষসী। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে গল্পটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজ তাহলে আসি, দেখা হবে আগামী সপ্তাহে।